ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বিসিকের ভূমিকা যথেষ্ট নয়। নানা সময় রাজনৈতিক বিবেচনায় শিল্প প্লট বরাদ্দ দেওয়ার কারণে প্রকৃত উদ্যোক্তারা বঞ্চিত হয়েছেন বলে স্বীকার করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিসিকের বার্ষিক সম্মেলনে তিনি জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ এবং আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত করতে হবে। আর গভর্নর আহসান এইচ মনসুর জানালেন, এসএমই খাতের উদ্যোক্তাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত প্রতিবেদনে। দেশে বর্তমানে নিবন্ধিত ক্ষুদ্র উদ্যোক্তার সংখ্যা 1,40,000 আর অনিবন্ধিত উদ্যোক্তার সংখ্যা কোটি ছাড়িয়েছে বলে ধারণা। বুধবার বিসিকের বার্ষিক সম্মেলন ও কর্মশালায় এ নিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তার মতে, এসব উদ্যোক্তার উৎপাদিত পণ্য বাজারজাত করাই বড় সমস্যা। উৎপাদনের আগেই বাজার সৃষ্টির তাগিদ দিয়ে গভর্নর বলেন, আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থাতেও উদ্যোক্তাদের যুক্ত করা হবে। আমার অনলাইন প্ল্যাটফর্মগুলোকে আরও শক্তিশালী করতে হবে, বিশালভাবে শক্তিশালী করতে হবে, বিশালভাবে পপুলার করতে হবে, জনগণের কাছে পৌঁছাতে হবে। ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেমের সাথে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। আমরা পেপ্যালের সাথে কথা বলছি, তারা বলেছে যে তারা আগামী 1 বছরের মধ্যেই বাংলাদেশে তাদের নেটওয়ার্ক এস্টাবলিশ করে ফেলবে। এসএমই খাতে ঋণ বিতরণের সক্ষমতা বাড়ানো এবং ঋণ আদায়ে জোর দেওয়ার তাগিদ দেন তিনি। প্রায় মাত্র 200-250 কোটি টাকা আপনারা ঋণ দিচ্ছেন, এটা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল এবং আমরা তো চাই আরও ঋণ বাড়াতে। এসএমই খাতে আমরা সত্যি কথা বলতে এই মুহূর্তে 25,000 কোটি টাকা আমাদের হাতে আছে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে জনগণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বিসিক দেখতে চায় বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। রাজনৈতিক বিবেচনায় দেয়া শিল্প প্লটের বরাদ্দ বাতিলের আহ্বানও জানান তিনি। জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে আমরা বাংলাদেশে এমন বিসিক দেখতে চাই যা সম্পূর্ণভাবে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং উদ্যোক্তা বান্ধব। রাজনৈতিক বিবেচনায় আগে প্লট দেওয়া হয়েছে, যারা উদ্যোক্তা ছিলেন না তাদেরকে প্লট দেওয়া হয়েছে। এগুলা বন্ধ করতে হবে এবং বাতিল করতে হবে যাদেরকে অন্যায়ভাবে দেওয়া হয়েছে। সবুজ শিল্পায়নে গুরুত্ব দিতে সোলার প্যানেলকে করমুক্ত করতে এনবিআর এর সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানান গভর্নর। সোলার কনভার্টারগুলোকে করমুক্ত করার ব্যবস্থা করতে হবে যদি কিছু থাকে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। বিসিক শিল্প নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর এম আকাশ। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, আজ বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেছেন, বিসিক একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হয়েও তার ঐতিহ্যটা আসলে ধরে রাখতে পারেনি, যতটা আগানোর কথা ততটা আগাতে পারেনি। আপনার মন্তব্য কি এ বিষয়ে? আচ্ছা, তাহলে একটা ঐতিহ্য ছিল, তো নিশ্চয়ই ঐতিহ্যটা ধ্বংস হলো কেন সেটা খুঁজে দেখতে হবে। আমার ধারণা যে যত অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতির কারণে মনোপলি বৃদ্ধি পাবে, তত বাজার তো ছোটদের কাছ থেকে ছুটে যাবে, ঋণ ছোটদের কাছ থেকে ছুটে যাবে, টেকনোলজি ছোটরা পাবে না। এর মধ্যে একমাত্র তারাই কোনো মতে বেঁচে থাকতে পারবে যারা ফরেন মার্কেটের সঙ্গে কানেকশন করে একটা নিকে বা একটা কর্নার দখল করতে পেরেছে তারা। সুতরাং ছোটদেরকে বড়দের রাঘব বোয়ালদের হাত থেকে পুটি শৈল টাকিকে রক্ষা করার নীতি গ্রহণ না করলে অন্য কোনো ভাবে এই স্ট্রাকচারাল প্রবলেমের সলিউশন সম্ভব না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ফরেন মার্কেটের সঙ্গে যোগাযোগ করে দিলেন আপনি যোগাযোগ করে, কিন্তু তার তো টেকনোলজি লাগবে, তার তো ওই ফরেন মার্কেটে বিক্রি করতে গেলে কোয়ালিটি এনশিওর করতে হবে। খালি তাকে ইনফরমেশন এবং যোগাযোগ দিলে তো হবে না, তাকে সেই পুঁজি, টেকনোলজি এবং ট্রেনিং দিতে হবে। শুধু ডিমান্ড সাইডে চেষ্টা করে কোনো লাভ হবে না, সাপ্লাই সাইড দেখতে হবে। গভর্নর কিন্তু আজকে বলেছেন যে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আন্তর্জাতিক লেনদেন পদ্ধতির সাথেও যুক্ত করতে কাজ করছে। আপনি অলরেডি উত্তরটা দিয়েছেন। আমি তো বললাম ওটা হলো একটা সাইড, যে সাইডের কমপ্লিমেন্টারি সাইড গুলো না হলে এটা হবে না। আর আরেকটা তো হলো এই গভর্নর তো 4 মাস পরে আর থাকছে না, সুতরাং পরবর্তীকালে কোন গভর্নর আসবে, তারা এগুলো কি পলিসি নিবে, এটার কতটুকু কোন দিকে যাবে, এগুলো তো সবই অনিশ্চিত। তিনি রাজনৈতিক পক্ষপাতিত্বকে অভিযুক্ত করেছেন, আমি একটু আগে শুনছিলাম, কিন্তু পরবর্তীতে তো রাজনৈতিক সরকারই ক্ষমতায় আসবে, তো তারা কি পক্ষপাতহীন থাকবে?
এমন কথাও আজ শিল্প উপদেষ্টা বলেছেন যে প্লট বরাদ্দ আগের মানে কি বিগত সময়গুলোতে প্লট বরাদ্দ এমন কাউকে দেওয়া হতো শিল্প প্লট যেগুলো হয়তোবা ব্যবসায়ীদের মধ্যেই পড়েন না। তো আসলে ওনারা বলেছেন যে আজ এইসব থেকে এখন আমাদেরকে বের হতে হবে। রাজনৈতিক ছত্রছায়া থেকে কি আসলেই বের হওয়া সম্ভব? এটা তো এখনো বার হতে পারছে না, তখনও বার হতে পারবে না। এখন বার হতে পারছে না কেন আমি সেটা জিজ্ঞেস করি, কারণ এটা তো আইন আদালতের ব্যাপার। ধরেন আপনি তখন পক্ষপাতিত্বপূর্ণ ভাবে আওয়ামী লীগের লোকদেরকে প্লট দেওয়া হয়েছে, সেই প্লটে তারা বাড়িঘর বানিয়ে ফেলেছে বা কোনো কিছু করে ফেলেছে। এখন সেটা তারা যদি সেই টাকাটা শোধ করে দিয়ে থাকে, তাহলে ওই প্লট উদ্ধার করতে গেলে তো একটা মামলার মধ্যে পড়তে হবে। এই 4 মাসে এই মামলা তো সলভ হবে না। আর তারা চড়ে গেলে যারা আসবে তারা হয়তো আওয়ামী লীগের প্লট দখলকারীদের থেকে প্লট উদ্ধার করবে, কিন্তু তাদের দলের প্লট দখলকারীদের কাছ থেকে উদ্ধার করবে বলে আমার মনে হয় না। সুতরাং আবার সেই পুরনো খেলা শুরু হবে। একটা আমরা যেটা দেখলাম যে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে বিসিকের অদক্ষতার কথাও কিন্তু উঠে এসেছে আজকের সম্মেলনে। গভর্নর বলেছেন যে এটা খুবই দুঃখজনক, বিসিক তার উদ্যোক্তাদের যেই হারে ঋণ দিচ্ছে আসলে এইটার সক্ষমতার প্রশ্ন উঠেছে এখানে। তো সেখানে বলা হয়েছে যে উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দেওয়া হবে, এমনকি তাদের আমলাতান্ত্রিক যেসব জটিলতা আছে তাদের কাজের ক্ষেত্রে এগুলোও দূর করা হবে। এটা বাস্তবায়ন করা গেলে তো নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। আদৌ কি আসলে বাস্তবায়ন করা সম্ভব? এটা তো বাস্তবায়ন করা যাচ্ছে না, পরবর্তীকালে আরো যাবে প্রতিকূল পরিস্থিতির কারণে। যাচ্ছে না কেন সেটা আমি একটু ব্যাখ্যা করে বলি। আপনি টাকা আছে ক্ষুদ্র ঋণ, মানে ক্ষুদ্র ব্যবসায়ী বা মধ্যম ব্যবসায়ীদেরকে দিবেন, কিন্তু টাকা দেওয়ার এজেন্সিটাকে কিভাবে তাদের কাছে এই টাকাটা পৌঁছাবে, এটা সাধারণত এখন ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক কোটা দিয়ে দেয় যে এতটুকু পার্সেন্টেজ অফ ঋণ এদের কাছে যেতে হবে। ব্যাংকগুলো দেখে যে আমি যদি একটা বড় ঋণ দিই তাহলে বড় ঋণে আমার অনেক লাভ হয়, আমি যদি সুদের হার একটু বেশিও রাখি তারপরেও ব্যাংকের লাভ বেশি হয়। কিন্তু অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাকে ওই ঋণটা ভাগ করে দিলে তার যে খরচটা বেড়ে যায় তাতে তার লাভ কম হয়। সুতরাং সে কিছুতেই ক্ষুদ্র বা মাঝারির দিকে যায় না, ওই টাকাটা সে আবার আরেকটা এনজিও কে খুঁজে বার করে তার কাছে দেয় যে ভাই তুমি পৌঁছে দাও। এখন এইভাবে করতে গেলে তো সবসময়ই ঋণের কস্টটা বেড়ে যাবে, সাপ্লাই কস্টটা, এবং এটা বেড়ে গেলে পরে তখন নিশ্চয়ই সুদের হারও বেশি রাখতে হবে। এটা তো কেউ কস্টের চেয়ে কম সুদের হারে ঋণ সরবরাহ করবে না। জি, আসলে সার্বিকভাবে বিসিকের কার্যক্রমে গতি আনতে করণীয় কি, এই বিষয়ে আপনি একটু ছোট করে বলবেন। প্রথমত এমন একটা সরকার ক্ষমতায় থাকতে হবে যারা বিগ হাউসের দ্বারা পরিচালিত হয় না। আমাদের এখানে তো অর্থনীতি কবজা করে ফেলেছে বড় বড় হাউসগুলো, সিন্ডিকেটগুলো, যারা বাজার কন্ট্রোল করে, যে ভোজ্য তেল নিয়ে একটু আগে আলোচনা হলো, তো তারা এটা কন্ট্রোল করে। এখন তারা যদি সরকারকে কন্ট্রোল করে তাহলে তো সরকার নীতি গ্রহণ করবে কাগজে কলমে, বাস্তবে করতে পারবে না, করতে গেলে ওই বড়রা তাকে আটকে দেবে। সুতরাং এই জায়গাটায় প্রথম শর্ত হচ্ছে রাজনৈতিক সরকারকেই আমাদের যেতে হবে যদি আমরা গণতন্ত্র করতে চাই। এই অরাজনৈতিক সরকার দিয়ে তো হবে না, ভালো হলেও এটা থাকবে না, ফেব্রুয়ারি মাসে চলে যাবে। রাজনৈতিক সরকার যখন আসবে তখন তারা কাদের ম্যান্ডেট নিয়ে আসবে, ক্ষুদ্র মাঝারি শিল্পের ম্যান্ডেট নিয়ে আসবে নাকি বৃহৎ হাউসগুলোর ম্যান্ডেট নিয়ে আসবে, কাদের টাকায় তারা নির্বাচন পরিচালনা করবে, এইগুলো বহু জটিল জিনিস, পলিটিক্যাল ইকোনমিক জিনিস। ওইটা সলভ না হলে এটা সলভ হবে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।